নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আজকে বিষয় নিয়ে তো কথা বলবোই। আমি একটা নির্দিষ্ট বিষয় আপনাদের বলবো, সেই বিষয়ের উপরে আপনারা ফোন করবেন। কিন্তু একদম শুরুতে বলি, আজ মোহাম্মদ রফির মৃত্যুদিন। তার তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা জানাই। এমন একজন সঙ্গীত শিল্পী ভারতবর্ষ পেয়েছিল যে তার সুরেলা কণ্ঠ, যার মাদকতায় সারা বিশ্বের মানুষ, বিশেষ করে ভারতীয় মানুষ যারা বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে, তারা একেবারে আমোদিত হয়ে রয়েছে। আসলে তা কিছু কিছু মানুষ থাকেন, শিল্পীরা থাকেন, মানুষ কিছু থাকেন যারা মৃত্যুর পরেও থেকে যান, রয়ে যান। তো সেরকমই একজন মানুষ হচ্ছেন মোহাম্মদ রফি সাহেব। তার জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। তার জীবনে অনেক ওঠাপড়া, অনেক রকমের না পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে বহু কিছু পাওয়া, এই সব কিছু নিয়ে মোহাম্মদ রফি সাহেব। তো তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান শুরু করছি। এবারে বলি, আজকে আমি স্মৃতির অলিগলিতে যে ঘুরবো, আপনাদের সঙ্গে গল্প করব, আপনাদের কাছ থেকে শুনবো, সেই গল্পের ক্ষেত্রে কিন্তু শাস্তি, অর্থাৎ আপনাদের জীবনের এমন কোনো শাস্তি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, বা এমন কোনো শাস্তি, সেটা শিক্ষকের কাছ থেকে পেতে পারেন, বাবা মার কাছ থেকে পেতে পারেন, গুরুজনদের কাছ থেকে পেতে পারেন, কিংবা প্রকৃতি আপনাকে দিয়েছিল, সমাজ আপনাকে দিয়েছিল, যা আপনার জীবনটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। কখনো সেটা ভালোর দিকে গিয়েছিল, কখনো সেটা হয়তো খারাপই হয়েছিল। কিন্তু এমন কোনো শাস্তি যা আপনার মনে আছে, সেটার মধ্যে মজাও থাকতে পারে, এমন কোনো শাস্তি যা আপনার মনে আছে, আপনি এরকম শাস্তির কথা আমাদের সঙ্গে কিন্তু ভাগ করতে পারেন। হয় না যে গল্প করতে করতে আচ্ছা আজকে একটু শাস্তি নিয়ে গল্প করলে কেমন হয়, আমার তাই মনে হয়েছে। কেননা বাবা মা যতদিন মাথার উপরে থাকেন, যতদিন আমরা ছোট থাকি, ততদিন বাবা মা আমাদেরকে শাসন করেন। তারপরে জীবনটা চলতে থাকে, চক্রাকারে যখন জীবন চলে, একটা সময় এমন আসে যে বাবা মাকে ছেলে মেয়েরা শাসন করেন। তো আমরাও তো মিষ্টি করে মাকে বকি। আমি যেমন এখন মাকে বলি, এটা কেন তোমাকে কে করতে বলেছিল। রিসেন্টলি আমার মা ঘর ঝাড়তে গিয়ে পড়ে গেছিলো, একেই তার একদিকটা পড়ে গেছে, মানে কোনো রকমের ফিজিওথেরাপি করে তাকে খাড়া করা হয়েছে। এবার যা হয়, আগেকার দিনের মানুষ টিপটপ থাকা অভ্যেস, আমরা হলে হয়তো ইগনোর করে ঠিক আছে ঝুলে হয়েছে হোক, পরে লোক দিয়ে করাবো। কিন্তু যা হয়, মায়েদের তার সেই তর্স হয় না, তো ওই বিছনার উপরেই পড়ে গিয়ে হাতে ব্যথা হয়েছে, এখন তার হাতে প্রচণ্ড যন্ত্রণা। তো আমি সেদিনকে ফোন করে আমাকে বলেছি, আবার স্বীকারও করে যে আমি ভুলটা করেছি। তো আমিও বকলাম, আমার বোনও বকলো যে কে বলেছে তোমাকে, তোমার তো লোক রয়েছে, তাদেরকে বললে 500 টাকা দিলেই তারা করে দেবে, এসব যা বলার বললাম। তো মনে মনে ভাবছিলাম যে একসময় আমরা খুব বকা খেয়েছি। আমার মা তো মা মারতো, মানে বাবা হয়তো বকে থেমে যেত, বাবা হয়তো বছরে একবার বা দুবার মারতো, কিন্তু মা মানে সপ্তাহে কেন সারাদিনে যে কতবার মারতো কোনো হিসেব নেই। মারটা সে কীরকম যেন একটা এলেবেল টাইপের হয়ে যেত, আববুলিশ করে দিতাম আর কি, গোছের ব্যাপার। তো এখন মনে পড়লে হাসিও পায়। আমার মনে হয় সবাই ওই মায়ের শাস্তিটাকে আববুলিশই করে দেন, কিন্তু বাবার শাস্তিটা মনে রাখতে হয়, কারণ বাবারা তো সহজে রাগেন না, বিশেষ করে মেয়েদের উপর। আর যখন রেগে যেতেন, সেই রাগটা আবার মানে অভিমানের পালা চলতো। মানে আমার সাথে আমার বাবার তাই চলতো। বাবা যদি কোনো সময় রেগে গিয়ে মারতো না, বাবা বকতোই। আমার বাবা খুব যে আমাকে ধরে মারতো, মানে বাবার একটা চর মোটামুটি 10টা মায়ের 10টা মারের সমান ছিল। লম্বা মানুষ ছিলেন, হাতের পাঁজা মানে লম্বা ছিল, এমন ঠাটি একটা চর মধ্যে দাগ হয়ে যেত। তো একটা চর মারলেই আমি অন্তত 7 দিন আর বাবার সাথে কথা বলবো না, অভিমান হয়ে যেত। যাই হোক, এইগুলো তো থাকবেই। তো এরকম কোনো শাস্তি, আজকে বাবা নেই বলে হয়তো এগুলো বেশি মনে পড়ে আমার, তো এরকম কোনো শাস্তি আপনাদের কি মনে আছে? যদি মনে থাকে অবশ্যই ফোন করুন। দেখুন এখানে কথা বলার নাম্বারটা যাচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা ফোন করুন, কথা বলুন, আমরা শুনবো আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে এই শাস্তির ব্যাপারে যদি মজা থাকে মজাটাও শুনবো, দুঃখ থাকে দুঃখটাও শুনবো। এমন কোনো শাস্তি যেটা আপনার বেশ ভয়ঙ্কর লেগেছিল, মনে ছিল, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের বাড়িতে অনেকের সঙ্গে বড় হওয়া আর কি। শুধু এখনকার ছেলেমেয়েরা কি, আমার ছেলেরাও তাই, মানে বাবা মা সন্তান এইভাবে বড় হয়েছে। কিন্তু আমার ছেলেবেলাটা কেটেছিল একটা যৌথ ফ্যামিলিতে, মানে জয়েন্ট ফ্যামিলিতে। সেখানে দাদু ঠাকুমা, মা বাবা, কাকা কাকি এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক মানে সহযোগিতার অনেক লোকজন, এরকম একটা পরিবারে আমি বড় হয়েছিলাম, যেখানে মানে আমাদের মানে শাসনটা সবাই করতো। ইনফ্যাক্ট হয়তো আমার বাড়িতে যিনি সহযোগিতার কাজ করছেন, যে বৃদ্ধ মানুষটি রান্না করতেন, ভজন ঠাকুর,
তিনিও শাসন করতেন। আবার যে বুড়িমা বাসন মাজতেন, ঘর মোছামুছি করতেন, তিনিও শাসন করতেন। মানে শাসন আমরা সবার থেকেই পেতাম। মানে আমাদের ওইভাবে কোনোদিন বলা হয়, মানে আমরা কোনোদিন ভাবিনি যে বুড়িমা কেন আমাকে বকবে, বুড়িমার তো বকার অধিকার নেই, বুড়িমা তো আমার বাড়িতে ঘর মোছা বাসন মাজে না। আমাদের বাড়িতে ওইভাবে বড়ই হইনি আমরা, যার ফলে ওই একটা ব্যাপার রয়েছে যে আমরা সহজে কাজের লোক শব্দটা ব্যবহার করি না, আমরা বলি সহযোগিতা করা, যিনি সহযোগিতা করছেন। কারণ এটা আমাকে আমার ঠাকুরদাদা বুঝিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষের নিজস্ব রোজগারের একটা জায়গা রয়েছে, নিজের পেট চালানোর দায়িত্ব রয়েছে, পরিবার চালানোর দায়িত্ব রয়েছে, এবং প্রত্যেকে তার নিজের মেধা অনুযায়ী চাকরি করে, মেধা অনুযায়ী কাজ করে। যার যেরকম মেধা সে সেরকমভাবে কাজ করে। তাই সমাজের এক শ্রেণীর মানুষ মস্তিষ্ক খাটিয়ে মেধা বিক্রি করে পয়সা রোজগার করে, আর এক শ্রেণীর মানুষ যাদের ওই মানে মেধাটা কম বা পায়নি তারা সুযোগ, তারা শরীরের পরিশ্রমের বিনিময়ে অর্থ রোজগার করে। সুতরাং প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ রয়েছে, সমাজটা সকলের, এবং সকলে মিলে এগিয়ে যেতে হবে। তো ওটা আমার মাথায় কিন্তু ছোটোবেলা থেকে বসে গেছে, তাই সহজে আমরা কিন্তু বলে উঠতে পারি না, আমি অন্তত বলতে পারি না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন দিদি। বিপদ ভঞ্জন দা, বলুন। গুড আফটারনুন। আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন স্কুল এক টিচার, ইংলিশ টিচার, খুব কড়া ছিলেন। হ্যাঁ, তা পড়া দিয়েছিল, মানে বাড়িতে পড়ে আসতে বলেছিল। আমি আগে তো স্কুলে যাইনি, কেউ আমাকে বলেনি, তার জন্য আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো চুপচাপ বলে গেলাম, আমাকে উত্তর দিতে পারলাম না, যেহেতু পড়া তো জানি না। সেই জন্য আমাকে আসতে দিয়েছিল, কালের মধ্যে চল মেরেছিল এবং বরাবর বাইরে, তুমি বাইরে দাঁড়াও। সেটা একটা শাস্তি। আমার মা ভালো আসতেন, মা মারতেন না, কিন্তু বাড়িতে বাবা শাসন করতেন। হ্যাঁ, পড়াশোনা না করলে বা কনিষ্ঠ কাজ না করলে বাবা কিন্তু ধমক দিতেন এবং তাকে সব মারতেন। তাই সেটাই আপনাকে শেয়ার করলাম। আর আজকে তো মোহাম্মদ রফির প্রয়াণ দিবস, সেটা আপনি আগে বললেন। তা সে মোহাম্মদ রফির সম্বন্ধে একটা কথা বলি। মোহাম্মদ রফি 24শে ডিসেম্বর 1924 সালে জন্ম, আর 31শে জুলাই আজকে 1980 সালে মৃত্যু, প্রয়াণ দিবস। তিনি তো নানা গান লিখেছিলেন, গান করেছিলেন, লিখেননি। হ্যাঁ হ্যাঁ, প্রেম ভালোবাসা গান, বিরহ বিচ্ছেদের গান, দেশাত্মবোধ গান, ভজন গান, হ্যাঁ এগুলি উনি করেছিলেন। তারপর নানা রকম বইয়ে উনি লিপ দিয়েছিলেন, অসমিয়া, তেলেগু, তামিল, উর্দু, হ্যাঁ এগুলি করেছিলেন। এই সম্বন্ধে আপনাকে একটু বললাম, শেয়ার করলাম। এরপরে তো আরো অনেক দর্শক আছে, নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। মা আপনাকে মারতেন না, কিন্তু আমার মা ভালোবাসতেন। আমার মা সন্তানকে মায়ের থেকে বড় ভালোবাসার কেউ করতে পারেন। আমি যখন মা হয়েছি, মা যখন মারতেন তখন মনে হতো বাবা, মা মনে হয় আমার সব থেকে বড় শত্রু, এত শাসন কেন, এত বকাবকি কেন, এরকম মনে হতো। যখন নিজে মা হলাম তখন অনুভব করলাম যে মায়ের থেকে সন্তানকে পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারে না, নট এ সিঙ্গল ম্যান। আমি এই কথাটা জোর গলায় বলবো। বাবারা নিশ্চয়ই ভালোবাসেন সন্তান, কিন্তু মা ভগবান না, সরাসরি নিজে কিছু করে উঠতে পারেন না আমাদের জন্য। এটা আমি ভীষণ বিশ্বাস করি যে ঈশ্বর সরাসরি এসে আমাকে কিছু খাইয়ে দিতে পারবেন না, আমাকে ঘুম পাড়াতে পারবেন না, একটা কোথাও অবস্ট্রাকল হয়তো আছে। সেই কারণেই ঈশ্বর মা আর বাবাকে তৈরি করেন আমাদের ভালো রাখার জন্য। সমস্ত মা বাবা তারা হচ্ছেন ঈশ্বরের দূত। ইনফ্যাক্ট আমারও মনে হয় আমি আমার সন্তানের জন্য যতটা করতে পারবো অন্য কেউ করতে পারবে না। এটা একদম খুব বাস্তব কথা। মা সন্তানের জন্য আগুনের উপর দিয়েও হাঁটতে পারে, মা সন্তানের জন্য কাঁটার উপর দিয়েও হাঁটতে পারে, মা সব করতে পারে সন্তানের জন্য। তো যাই হোক, মা বাবার কথা বলে আমি খুব নস্টালজিক হয়ে যাই। আমি চাই ঈশ্বর আমার থেকেও আয়ু নিয়ে যেন আমার মাকে দেন, আমার মা যেন সুস্থ থাকেন। আর আমি এটা সবসময় আমার মাকে, বাবাকেও বলতাম, মাকেও বলি যে এমনভাবে সুস্থ থাকো যেন তোমার মৃত্যুর দিন পর্যন্ত তুমি নিজের পায়ে চলতে পারো, তাহলে তুমি দেখবে তোমার মন ভালো থাকবে। কারণ আমি যদি কারোর উপর বার্ডেন না হই তাহলে কিন্তু আমার নিজের মন ভালো থাকে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শ্যামাশ্রীদি, বলুন। বলুন, শুভদীপ্ত। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। আগামী রোববার মানে পরশুদিন ফ্রেন্ডশিপ ডে, তোমাকে পাবো কি পাবো না জানি না,
কালকে তুমি আসবে কি আসবে জানি না, সেই জন্য আগাম তোমাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আমার অনেক কিছু তোমাকে দিলাম। ভালো থাকুন আপনিও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাদের মতন মানুষ আছে বলেই আমরা এত দূরে থেকেও কলকাতায় মনে হয় যেন আছি, এটা সব সময় করি। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে শাস্তি। শাস্তি মানে হাতে পায়ে শাস্তি, সেটা একটা শাস্তি। মানসিক শাস্তি হতো। হ্যাঁ, মানসিক শাস্তি হতো, মানসিক ভাবে আমাকে কেউ বয়কট করলো, সেটাও তো শাস্তি। হ্যাঁ, মানে সেটাও শাস্তি। আর মারধর খাওয়াটাও শাস্তি। আমার না সেরকম কিছু নেই শাস্তি, কিন্তু স্কুলে কান ধরে দাঁড়িয়ে থাকার শাস্তিটা পেয়েছি একবার। বেঞ্চির ওপর দাঁড়িয়ে না, বেঞ্চির নিচেই, মানে একটু কথা বললে কিছু করলে। আমাদের ভীষণ স্কুল ছিল তো। আর সব থেকে বড় শাস্তি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। কিরকম? সেটা হচ্ছে, আমি 2000-এ কলকাতায় গিয়েছিলাম। তা আমার মা সিঅপ করতে, প্রত্যেকবার মা, ভাইয়ের বউ সবাই সিঅপ করতে আমার কাছে আসতো। সে বছর কেন জানি না, কি মনে হয়েছিল জানি না, যে মা চলে 2004-এ চলে গেছেন। সেই 2000 সালে, কারণ একটা ট্যাক্সিতে তো সবাই হয় না, আমরা 4 জন আর মা এলাম, তারপর ভাই আর ভাইয়ের বউ পরে আসছিল। তো বড়দাকে মানে ছাড়বার মুখে মাকে একলা ওখানে রেখে, আর সেদিন আমি এত জোরে কেঁদেছিলাম না, মানে তনুশ্রী তুমি চিন্তা করতে পারবে না, মা বোধহয় আমাকে ওই শাস্তিটাই দিয়ে গেল। আর দেখা হলো না। 2000-এর পর মা 4-এ গেছে, 2004-এ গেছে, আর দেখতে পাইনি। আপনি তার মাঝখানে আর আসেননি? 2001, 2, 3? না না না, আমি আসতে পারিনি, ছেলে মেয়ের পড়াশোনার জন্য আসতে পারিনি। মা মারা যেতেও আমি আসতে পারিনি। আর মানে এখন মনে হয় ওইটাই আমার মায়ের কাছ থেকে বড় শাস্তি পেয়েছিলাম। এত জোরে, এত মানে স্টেশন চত্বর পার করে আমার কান্নার আওয়াজ যাচ্ছিল, আমাকে চেঁদে উঠতে হয়েছিল। মা, আর আমি তোমার জানি না, সেটাই হয়েছে আমার পরম শাস্তি। এমনি আমি কোনো শাস্তি কোনোদিন কারোর কাছ থেকে পাইনি। আমি আমার স্টুডেন্টদের মারতাম না, কিন্তু শাস্তি দিতাম। এইটা আমি করেছি, যাদের দরজার বাইরে বের করে আমি যাও পড়া করো, তারপর ভেতরে আসবে, যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা আমার কাছে আসবে না। তা আজকে মায়ের ব্যাপারে এই শাস্তিটাই আমার কাছে। শাস্তির মধ্যে তো নিশ্চয়ই এটা মানে খুব মন ছুঁয়ে গেল শ্যামাশ্রীদি, ভীষণ মন ছুঁয়ে গেল, সত্যি তাই। আমি কাউকে এই কথাটা কোনোদিন, কাল তোমাকে আমি পেয়ে আমি বললাম, এত ভালো বোন তুমি আমার, কি বলবো, ছোট বোন পেয়ে আমি বললাম, বলে সেই কান্নাটাই আমার হয়ে রইল, স্মৃতি হয়ে রইল। কোনোদিন আমি অত জোরে কান্নাকাটি করিনি খাওয়া স্টেশনে। তারপর তার মাকে দেখতেও পেলাম না, কিছু আর চলেও গেল মা হঠাৎ 2 দিনের জন্য। তার আগে পুজোর জামা কাপড় পাঠিয়েছে, সব করেছে, কিন্তু মাকে আর দেখতে পেলাম না। আর মা আমার ভীষণ মানে বন্ধু মতন ছিল, জানো তো। মারা বন্ধুই হয়, মানে এটা আমি বারবারই বলছি। আমি যখন মা হয়েছি, মা হওয়ার পরে মা বলতেন সবসময়, যখন মাকে বলতাম তুমি আমাকে একদম সহ্য করতে পারো না, আমি রেগে গিয়ে বলতাম তুমি আমাকে একদম দেখতে পারো না, তুমি এত কেন বকো আমাকে। আর যা হয়, বড় সন্তান তো, মা সবসময় বলতে একটু অ্যাডজাস্ট কর, ভাই এটা করলে ঠিক আছে, তুই তো বড়। আর এই বললে তখন আমার খুব রাগ হতো যে হ্যাঁ বড় বলে কি সব মাপ করতে হবে, হ্যাঁ এরকম তুমি আমাকে একদম দেখতে পারো, তুমি ওদেরকে বেশি ভালোবাসো। মা বলতো মা হ, তখন বুঝবি যে মায়ের কাছে সব আঙুলি সমান, সব সন্তানই সমান। হাতের যেমন মানে হাতের প্রত্যেকটা আঙুলেই ব্যথা লাগলে যেমন একই ব্যথা লাগে, হতে পারে ছোট বড়, কিন্তু ব্যথা তো একই রকম লাগে। মার কাছেও তাই, সন্তান কেউ ছোট কেউ বড় বয়সে হয়, কিন্তু সন্তানের ব্যথা মায়ের কাছে একই থাকে। থ্যাংক ইউ সো মাচ শ্যামাশ্রীদি। হ্যাঁ কিছু বলবেন, বলুন। হ্যাঁ বলুন। একটা কথা বলি, পরশুদিন তো গুরু পূর্ণিমা গেছে। হ্যাঁ, ছেলে মেয়ের কাছে তো আমি গুরু, আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডসেটটা মানে কিপ্যাডটা খারাপ হয়ে গেছিল। তা আমার ছেলে আমাকে সেদিন নতুন মোবাইল এনে দিল, এবং রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে আমার জন্য প্রসাদ নিয়ে এলো, আমাকে প্রসাদ। বাহ, ছেলে ভীষণ ভালোবাসে।
ছেলে মেয়ে ভীষণ ভালো, মেয়ে একদিন ফোন না করে থাকতে পারে না, চেন্নাই থেকে রোজ ও ফোন করবেই একবার। আমার এইটুকুন আমার অনেক কি বলবো সৌভাগ্য, ছেলে মেয়ে আমি ভালো পেয়েছি। আর সেই আজকের যুগের ছেলে মেয়ে তো, তবে আমার মনে হয় আপনার ছেলে মেয়ে হচ্ছে মিলেনিয়াম 90s-এ হয়েছে তো সবাই। না না, আমার ছেলে আমার 80-তে বিয়ে হয়েছে, আচ্ছা 1980, আর 81-এ ছেলে হয়েছে, 83-তে মেয়ে। আচ্ছা, তার মানে আপনার ছেলে মেয়ে হচ্ছে মিলেনিয়ামের আগের ইয়ে, মানে ওরা আমাদের এরার মধ্যে পড়ে যাবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আমাদের এরার আমি মধ্যে। সেইভাবেই, বাইরে মানুষ তো সেরকম ভাবে শিক্ষা আমার তো এই হিসেবটা মনেও থাকে না, কি যেন একটা ভাগ আছে যেন এই তাই আমি এটুকু জানি যে আমার ছেলেরা হচ্ছে মিলেনিয়াম আর আমার পোটলা হচ্ছে আলফা, এইটুকু আমি মুখস্থ করে নিয়েছি। আর পোটলাকেও আমার অনেক, সেও আমার বেস্ট ফ্রেন্ড, তাকেও আমার অনেক আদর ভালোবাসা আশীর্বাদ জানিও। ভালো থাকুন দিদি, একদম একদম ভালো থেকো, ভালো থাকুন, সকলে ভালো থেকো। তোমার মা, আমার মাও ভালো থাকুক, আপনি এটাই বলতে যাচ্ছিলেন, নিশ্চয়ই আমার মা সুস্থ থাকুন এটাই আমি চাই। একদম একদম প্রণাম জানিও, আর বলবো ভালো থেকো, আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ দিদি ফোন করার জন্য। পরের বন্ধুর জন্য আমি অপেক্ষা করতে করতে একটা ছোট্ট করে বলে দিই, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন ইউটিউবে। আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই সুবিধা হবে। এই অনুষ্ঠানটা যারা টিভিতে দেখতে পাচ্ছেন না, তারা ইউটিউবে সরাসরি এখন লাইভ দেখতে পাচ্ছেন। মানে আপনারা যারা সিটিভিএনকে দেখতে চান, পেতে চান, ইউটিউবে গিয়েও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। লাইভ অনুষ্ঠান চলতেই থাকে, আর পরবর্তীতে এটাই ভিডিও আকারে আপলোড হয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টাটা নড়বে সেই ঘন্টাতে চাপ দিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আমরা থেকে গেলাম আপনার কাছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি তনুশ্রী, আমি স্নেহাশী রাহা, লক্ষণ আসছেন হাওড়া ময়দান থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি একটু আগে মানসিক শাস্তির কথা বলছিলেন এবং প্রসঙ্গক্রমে মোহাম্মদ রফির প্রয়াণ দিবসের কথাও বলছেন। একটি টিভি চ্যানেলে একজন উপস্থাপিকাই আমাকে অন্তত বা আমার বাড়ির মাকে বিশেষ করে রবীন্দ্রনাথকে শিখিয়েছেন, নজরুলকে ভালোবাসতে শিখিয়েছেন, তার সম্পর্কে জানতে শিখিয়েছেন, স্বর্ণযুগের গান সম্পর্কে শিখিয়েছেন, কিন্তু কেন জানি না তিনি আর সকালের স্লটে আসছেন না। এটাও কিন্তু এক ধরনের মানসিক শান্তি। আপনি যদি আমাকে এটা উদ্দেশ্য করে বলে থাকেন, তাহলে আপনার জ্ঞাতার্থে জানাই, এখন সোম মঙ্গল বুধ আমি 3 দিন প্রতিদিনের রবীন্দ্রনাথে আসছি। হ্যাঁ, আমি তো বললাম, ওই জন্য তো আমি নজরুল আর হারমোনিয়াম গানের প্রসঙ্গে আসল কথা আমি বলি। আমার প্রথম কথা হচ্ছে আমার বাড়ির মানে পরিবেশ আগে যেরকম ছিল, আমার ছেলেরা ছোট ছিল, ওরা ভোরবেলা স্কুলে বেরিয়ে যেত, আমিও ফ্রি থাকতাম। এখন কি হয়েছে, সবাই বড় হয়েছে, বাড়িতে একজন নতুন সদস্য এসেছে, আমার পারিবারিক একটু সমস্যার কারণে আমি একটু এনগেজমেন্ট আমার বেশি বেড়ে গেছে বাড়িতে, তাই আমি ঠিক ওইভাবে সময় দিতে পারি না, একটু লেট হয়ে যাচ্ছে সেই কারণে। এখন যে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এখন যে অনুষ্ঠান আমরা উপভোগ করছি, এখন যথেষ্ট সমৃদ্ধ হচ্ছে, কিন্তু কিছু কিছু মুখ থাকে যেগুলোর সাথে একটু নস্টালজিয়া জড়িত থাকে। বিশেষ করে আমার মা যখন বেঁচে ছিলেন, সত্যি কথা বলতে আপনি নজরুল সম্পর্কে যে তথ্যগুলো দিতেন সেগুলোকে সমৃদ্ধ করতেন। আর আপনি শাস্তি, মানসিক শাস্তির আরো কথা বলছিলেন। কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে যখন ইচ্ছে থাকবে দেখতে সব পাই না, খুব ইচ্ছে জাগে, হয়তো তার কাছে ছুটে যাই, কিন্তু যে কোনো কারণেই হয়, এটাও কিন্তু এক ধরনের মানসিক শান্তি। এবং আমার মনে হয় যে শারীরিক শাস্তির থেকে কিন্তু মানসিক শাস্তির জোরটা অনেক বেশি, অনেক দিন থাকে। ঠিক আছে, অনুষ্ঠান করুন, আপনাকে সকালে আপনারা বলেন, রিকোয়েস্ট করেছেন, নিশ্চয়ই আমি চেষ্টা করবো, কিন্তু দাদা আমার একটু এনগেজমেন্ট বাড়িতে বেড়ে গেছে, যা হয় আর কি। এখন বয়সও হচ্ছে, তো আমারও বয়স হচ্ছে, পরিবারের লোকজনেরও বড় হচ্ছে, সবাই ছেলেমেয়েরা, তো একটু এনগেজমেন্টটা বেড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলে সব সময়। তো এই যে বলছিলাম না মানসিক শাস্তি, দেখুন শারীরিক শাস্তি, আমার 2টি সন্তান, তো আমার বড় ছেলে ও খুব ওপেন, ও খুব মানে হই হুল্লোড় করতে ভালোবাসে, বন্ধু বান্ধব ওর প্রচুর আছে, ওর এনগেজমেন্ট প্রচুর, সমাজে এই দুর্গাপুজো হচ্ছে, অফিসও করছে, মানে ওর অফিসের প্রচুর দায়িত্ব, একটা উঁচু পোস্টে গেছে, প্রচুর দায়িত্ব, মাঝে মাঝে ওর অফিসে বিভিন্ন জায়গায় ওকে যেতে হয়, মানে ওর একটা ফ্রিকোয়েন্ট টিকিট কাটা রয়েছে। কিন্তু তারপরেও ও যদি কোনো দোষ করতো ছোটোবেলাতে, ওকে যদি বকতাম, ওকে ধরে 2টো চড় মারলে বা পিটুনি দিলেও ঠিক হয়ে যেত।
কিন্তু আমি দেখলাম আমার ছোট ছেলে একটু ইন্ট্রোভার্ট, একটু কম কথা বলে, নিজের মধ্যে থাকতে পছন্দ করে, বেরোনোটা পছন্দ নয়, বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানো একদম পছন্দ নয়। সেই ছোটো থেকে এই অবধি ওর 5খানা বন্ধু, তার বেশি না, 5টা কমেছে না 5টা বেড়েছে, মানে 6 নম্বর বন্ধুও হয়নি বা 4 নম্বর বন্ধু হয়ে যায়নি, ওই 5জনই ওর বন্ধু। এবং ওরা যা কিছু আড্ডা মারে, গল্প করে, খেলা করে, যা করে ওই 5জনই করে। তো আমি ওকে যখন মারতাম দেখতাম আরও বেশি মানে ঘ্যাঁতা হয়ে যাচ্ছিল। তো তখন আমার যিনি আমি যাকে মেন্টর মনে করি সেরকম একজন আমাকে বললেন যে তুই একটা কাজ কর, ওকে তুই মারবি না, ও মার খেয়ে, ও পাপার নয়, আমার বড় ছেলের নাম পাপান, ও পাপার নয়, ও মার খেয়ে ঠিক হবে না, তুই ওকে অ্যাভয়েড কর, ওকে বয়কট কর। তো আমি দেখলাম ঠিক তাই, ও যখনই ওকে দুষ্টুমি করতাম ওর সাথে কথা বলা বন্ধ করে দিতাম, স্ট্রিক্টলি কথা বলবোই না, আমি একদম ওকে চিনিই না গোছের ঘুরে বেড়াতাম। ঘরের মধ্যে ও রয়েছে, আমি পাপারের সাথে হয়তো কিছু একটা কথা বললাম, বলে চলে গেলাম, আমার কাজ করলাম, ও কিছুক্ষণ পর রাগ কমার পরে মা, আমি বললাম হ্যাঁ বলো কী চাইছো, মানে আমি রেগে গিয়ে যদি তুমি করে বলতাম ও বুঝতো যে মা রেগে গেছে, নইলে আমি তুই করেই বলি, আমি রেগে গেলেই বলো কি বলছো, কি চাও, তখনই ও বুঝতো। তারপরে ধীরে ধীরে ও একটা চুপ করেই থাকতো, একটা সময় পরে এসে বলতো সরি আর করবো না, এই হচ্ছে ওর শাস্তি। তো এটাকে আমি মানসিক শাস্তি দিতাম। তো একদম ঠিক বলেছেন, মানসিক শাস্তিটার জোর অনেক বেশি হয়, মানে ওটা লাগেও অনেক বেশি হয়তো। তো কেউ যদি আমাকে অ্যাভয়েড করে, তো আমার নিশ্চয়ই সেই, আমি খুব ভালোবাসি যাকে, যে আমার খুব প্রিয়জন, সে যদি আমাকে অ্যাভয়েড করে, ওটা তো একটা মানসিক শাস্তি। তো শাস্তিরও অনেক প্রকারভেদ আছে, কিন্তু আজকে আমার মনে হয়েছিল যে একটু শাস্তি নিয়ে কথা বলি, কারণ যেহেতু বাবা নেই, বাবার অভাবটা তো ভীষণ বোধ করি। আমি শ্বশুরমশাইকে পাইনি, মানে অনেকেই শ্বশুরমশাইকে বাবা হিসেবে পান, আমি তো শ্বশুরমশাইকে পাইনি। আমার হাজব্যান্ড তার ছেলেবেলাতে তার বাবাকে হারিয়েছেন, সুতরাং আমার বাবা ওই একজন বলেই, মানে বাবা মানে বাবাই। আমার অনেকে শ্বশুরমশাইও বাবা থাকেন, তো যার ফলে মানে না শ্বশুরমশাইকে পেয়েছি না শাশুড়িমাকে পেয়েছি, যার ফলে বাবা মা মানে ওই একটা আঁকড়ে ধরে থাকার মানুষটা তো চলে গেছে, যার ফলে বাবার দেওয়া শাস্তিগুলো এখন আজকে খুব আমার মনে পড়ছে। আমার বাবা একদিন আমাকে খুব বকাঝকা করে ছাদে পাঠিয়ে দিয়েছিল, আর আমাদের শিয়ালদার বাড়ির ছাদে রাত্রিবেলায় ধূপ ধূপ করে আওয়াজ হতো, কিছুই ওই চওড়া 35 ইঞ্চির গাঁথনির দেওয়াল, মানে ছাদের দেওয়ালগুলো তো একটা করে তাকের মতো চওড়া তাক, সেখানে সব টুকরো টুকরো ইট তোলা থাকতো। আর বিড়াল এবাড়ি, আর কলকাতার বাড়ি কি গায়ে গায়ে বাড়ি, এ বাড়ির ছাদ থেকে বিড়াল এ বাড়িতে টপকে আসছে, ও বাড়ির বিড়াল এ বাড়িতে, তো এই বিড়াল হয়তো লাফাতে গিয়ে কোনো রকম সময় ইটটা পড়ে গেছে, আর আমি রাত্রিবেলায় ভাবতাম ভূত নড়াচড়া করছে, ধূপ ধাপ আওয়াজ হতো, আমি ভাবতাম ভূত। আমি দাদুকে বলতাম দাদু মনে হয় ভূত ঘুরে বেড়াচ্ছে, দাদু বলতে ঘুমিয়ে পড়ো, ভূত এখন হেঁটে বেড়াচ্ছে বুট জুতো পরে, এরকম মজা হতো। তো বাবা জানতো যে আমি ভয় পাই ছাদে থাকতে, তো একদম রাত্রিবেলায় আমি দেরি করে বাড়িতে ঢুকেছিলাম খেলাধুলো করে, বাবা এসে শোনার পরে বাবা ছাদে তুলে দিয়েছিল। আর ছাদের দরজা ছিল না, কিন্তু ওই যে বাবা ছাদে তুলে দিয়েছে, ছাদের সিঁড়ি থেকে আমাদের তো এই মাঝখানটা ফাঁকা, উপর থেকে সব দেখা যায়, তো আমি ছাদ থেকে নিচু হয়ে দেখতে পাচ্ছি যে বাড়ির সবাই কাজকর্ম করছে, ঘুরে বেড়াচ্ছে, মা রান্না করছে, মানে যারা সহযোগিতা রয়েছেন তাদের সাথে কথা বলছে, ঠাম্মা এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাহস নেই যে আমি নিচে নামবো যতক্ষণ না বলছে। এদিকে আমার পিছন দিকে আর তাকাচ্ছি না, পিছন দিকে তো ভয় লাগছে, আমি সবসময় নিচের দিকে এরকম করে তাকিয়ে রয়েছি। লাস্টে মনে হয় মা বাবাকে বা ঠাম্মা কিছু বলেছে বাবাকে যে আর কতক্ষণ শাস্তি দিই বা কিছুক্ষণ পর দেখলাম বাবা এসে আমাকে নামিয়ে নিয়ে গেল। তো ওই শাস্তি, তো আমি ভাবি তাই এখনকার ছেলে মেয়েদের কি বাবা মারা এরকমভাবে শাস্তি দিতে পারেন, দিলে তারা কি করেন, তো আমি জানি না, সেইগুলোই শোনার চেষ্টায় ছিলাম আজকের হাতে সময় নেই, বিদায় নেবার পালা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিনে, প্রতি সোম মঙ্গল বুধ শুক্র শনি এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ভালো থাকুন সকলে, নমস্কার।